কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 50তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা টোটাল প্রফিট ফাংশন দেখেছি এবং সেই টোটাল প্রফিট ফাংশনের মাধ্যমে ফার্ম কোনো সময় প্রফিট করে, কোনো সময় ব্রেক ইভেনে থাকে, কোনো সময় লস করে। এই তিনটা গ্রাফ আমরা আবার একটু দেখি। প্রথম গ্রাফে আমরা বলেছিলাম ফার্ম প্রফিট করছে। কেন? এই যে সিডি রেখাটা দেখা যাচ্ছে, এই সিডি রেখাটা হচ্ছে P = AR = MR। এই রেখাটা MR = MC তে যে আউটপুটটা তৈরি হচ্ছে কিউ স্টার, সেই কিউ স্টার আউটপুটে অ্যাভারেজ টোটাল কস্টের চেয়ে বেশি আছে, তাহলে ফার্ম প্রফিট করছে। এখন যে গ্রাফটা দেখছি ওই একই প্রিন্সিপালে আমরা দেখছি সিডি অর্থাৎ AR = P = MR, MR = MC মাধ্যমে আমরা যে কিউ স্টার আউটপুট পাচ্ছি তার সমান হচ্ছে। তাহলে ফার্ম এখন এই আউটপুটে ব্রেক ইভেন করছে। সর্বশেষ যে গ্রাফটা আমরা দেখেছিলাম গত পর্বে, তাতে আমরা বলেছিলাম যে ফার্ম লস করছে। কিভাবে লস করছে এই গ্রাফে তাহলে আমরা দেখি। সিডিতে আবার আমরা দেখছি কি AR = P = MR, এখন কিন্তু রেভিনিউ থেকে কস্ট বেশি হচ্ছে। তাহলে এই আউটপুটে MR = MC মাধ্যমে আমরা যে আউটপুটটা পেয়েছি কিউ স্টার, এই আউটপুটে ফার্ম ক্ষতি করছে, লস করছে। প্রফিট বা মুনাফা বলতে আমরা রেভিনিউ মাইনাস কস্টকে বুঝাই। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্টকে যদি আমরা অ্যাভারেজ কস্টে রূপান্তরিত করি তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট পাচ্ছি। আমরা প্রফিট বা মুনাফার একটা অল্টারনেটিভ একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রফিট নির্ভর করে কস্ট রিকভার করতে পারছে কি পারছে না। কস্ট রিকভারি নির্ভর করে ফার্মের আয় বা রেভিনিউর উপর। এখানে আমাদের দুটো কস্ট আছে, একটা হচ্ছে টোটাল কস্ট, একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্টের সাথে টোটাল ফিক্সড কস্টের সম্পর্ক আছে আর টোটাল ভেরিয়েবল কস্টের সম্পর্ক আছে। আর টোটাল ভেরিয়েবল কস্ট একাই একটা কস্ট। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে টোটাল প্রফিট আমরা কিভাবে বলেছিলাম, আমরা বলেছিলাম P - ATC। এখন যদি আমরা এটাকে টোটাল প্রফিট বলি, এর সাথে ভেরিয়েবল কস্টের কথা যে আমরা বলেছিলাম, ভেরিয়েবল কস্টকে আমরা বলেছিলাম অপারেটিং কস্ট, তাহলে অপারেটিং প্রফিট বলে একটা কনসেপ্ট তো থাকার কথা। সেটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তখন সেটাকে আমরা সংজ্ঞায়িত করব P - ATCর আদলে, অর্থাৎ P - AVC। প্রতি ক্ষেত্রে আমরা দেখব P - ATCর সাইনটা কত, এটা কি পজিটিভ, এটা কি শূন্য নাকি নেগেটিভ। একইভাবে P - AVC এটারও সাইন দেখব আমরা, এটা কি পজিটিভ, শূন্য নাকি নেগেটিভ। গ্রাফে যাওয়ার আগে আমরা একটা থট এক্সপেরিমেন্ট করি। P - AVC > 0, তার মানে অপটিমাম আউটপুটে ফার্ম তার অপারেটিং কস্ট রিকভার করছে। অপারেটিং কস্ট যদি রিকভার করতে পারে ফার্ম অবশ্যই আউটপুট তৈরি করবে। এরপরে কি হচ্ছে, P - AVC যদি শূন্য হয়, তার মানে ফার্ম অপারেটিং কস্ট শুধুমাত্র রিকভার করছে, আর কিছু করতে পারছে না ওই আউটপুটে। আরেকটা সম্ভাবনা হচ্ছে P - AVC <0। P - AVC যদি <0 হয়, এই আউটপুটে ফার্ম তার অপারেটিং কস্ট রিকভার করতে পারছে না, তার মানে ফার্ম আউটপুট তৈরি করবে না। এখন P - AVC = 0, এই বিশেষ অবস্থার একটা নাম আছে, এটাকে বলি আমরা শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্ট কেন? ফার্ম যদি তার অপারেটিং কস্ট রিকভার করতে না পারে, ফার্ম কেন তৈরি করবে? আর শাটডাউন কেন করবে? কারণ ফার্ম স্বল্প মেয়াদে আছে। স্বল্প মেয়াদে থাকার কারণটা কি? ফার্মের সামনে ফিক্সড কস্ট আছে, ফার্ম অপারেটিং কস্ট রিকভার করতে পারছে না শাটডাউন পয়েন্টে, ভালো কথা। ফার্ম কিন্তু ফিক্সড কস্ট যেহেতু আছে স্বল্প মেয়াদে,
ফার্ম ইন্ডাস্ট্রি থেকে বেরোতেও পারছে না, এক্সিট করতে পারছে না। তাহলে পি মাইনাস এভিসি যখন শূন্য হবে সেটাকে আমরা বলি শাটডাউন পয়েন্ট। এখন আমরা যে গ্রাফটা দেখছি এই গ্রাফটাতে আমরা এমসি কার্ভ দেখছি, আর কি দেখছি, এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আর এটিসি অ্যাভারেজ টোটাল কস্ট। আমরা জানি অ্যাভারেজ টোটাল কস্ট গ্রেটার দ্যান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। কেন? টোটাল কস্ট হচ্ছে টিএফসি যোগ টিভিসি, তাহলে অ্যাভারেজ টোটাল কস্ট হবে অ্যাভারেজ ফিক্সড কস্ট যোগ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্টের মানটা কমবে ঠিকই, কিন্তু কোনো সময় শূন্য হবে না। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট সমস্ত আউটপুটের জন্য অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। তাই যদি হয় আমরা এটা জানি অ্যাভারেজ টোটাল কস্ট অবশ্যই অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড় হবে, এবং এটা আমরা গ্রাফেও তাই দেখছি। গ্রাফে কীভাবে দেখছি, প্রতিটা আউটপুটে অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের উপরে। এখন আমরা 4টা ক্রিটিক্যাল পয়েন্ট দেখছি এই গ্রাফে। কি দেখছি আমরা? পয়েন্ট বি। এই পয়েন্ট বিটা কি? অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টে যে আউটপুট ফার্ম তৈরি করছে তাতে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট জাস্ট রিকভার করছে। এরপরে ফার্ম যত তৈরি করতে পারবে, অর্থাৎ প্রাইস যদি বাড়ে, ফার্মের একটা ইনসেন্টিভ থাকবে, সে আউটপুট বৃদ্ধি করবে। তখন আমাদের কি হবে? আমরা বি থেকে সি এর এই রেঞ্জে যাব। এই রেঞ্জে কি হচ্ছে? আমাদের টোটাল প্রফিট রিকভার হচ্ছে না, কিন্তু আমাদের অপারেটিং প্রফিট রিকভার হচ্ছে। কেন? কারণটা হচ্ছে আমরা এভিসির মিনিমাম পয়েন্টের উপরে থাকছি। আর সিডি এই রেঞ্জটা কি? এই রেঞ্জে হচ্ছে ফার্ম টোটাল প্রফিট তো রিকভার করতেই পারছে, টোটাল ভেরিয়েবল প্রফিট এটাও রিকভার করতে পারছে, অর্থাৎ ফার্মের অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে। তাহলে এটা আমরা সামারাইজ করি। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে ফার্মের কোনো আউটপুট তৈরি হবে না, কারণ সে তার অপারেটিং কস্ট রিকভার করতে পারছে না। পয়েন্ট বি হচ্ছে শাটডাউন পয়েন্ট, যেখানে ফার্ম একটা সিদ্ধান্ত নেবে স্বল্প মেয়াদে সে তো আউটপুট তৈরি করবে কি করবে না, কারণ ফিক্সড কস্ট আছে। পয়েন্ট বি থেকে সি ফার্ম অপারেটিং প্রফিট করছে, কিন্তু টোটাল প্রফিট সে রিকভার করতে পারছে না, অর্থাৎ অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে না। পয়েন্ট সিতে ফার্ম অ্যাকাউন্টিং প্রফিটে ব্রেক ইভেন করছে, এবং পয়েন্ট সি থেকে ডি ফার্ম অ্যাকাউন্টিং প্রফিটও করছে, ফার্ম অপারেটিং প্রফিটও করছে। এখন যে গ্রাফটা দেখছি আমরা, সেখানে পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট ডি এই 3টা ক্রিটিক্যাল পয়েন্টে আমরা 3টা প্রাইস লাইন দিচ্ছি। প্রাইস কি? প্রাইস হচ্ছে AR ইজ ইকুয়াল টু MR, তাই না? আর এই মার্জিনাল কস্ট কার্ভটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম দিয়ে যাচ্ছে, অ্যাভারেজ টোটাল কস্টের মিনিমাম দিয়েও যাচ্ছে। তাহলে পয়েন্ট বিতে কি হচ্ছে? পয়েন্ট বিতে ফার্ম আউটপুট তৈরি করবে কি করবে না এটা সিদ্ধান্ত নিচ্ছে, শাটডাউন পয়েন্ট। পয়েন্ট বি থেকে সি কি হচ্ছে? প্রাইস বেড়ে গেল P1 থেকে P2-তে, ফার্ম কি করছে? Q1 থেকে Q2 আউটপুট তৈরি করছে। এরপরে সি থেকে ডিতে আমরা যে রেঞ্জটা দেখছি, প্রাইস কি হচ্ছে? P2 থেকে P3-তে বেড়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে? ফার্ম Q2 থেকে Q3 পরিমাণ আউটপুট তৈরি করছে। ইনটিউটিভলি তাহলে কি হচ্ছে? প্রাইস কিন্তু P1 থেকে P2 থেকে P3-তে বেড়ে গেল। ফার্ম কি করছে? আউটপুট Q1 থেকে Q2 থেকে Q3-তেও বৃদ্ধি করছে। তাহলে প্রাইস বাড়ছে, আউটপুটও বাড়ছে। এটা কার্যত কিসের ফাংশন নির্দেশ করে? এটা কার্যত নির্দেশ করে সাপ্লাই ফাংশন। কারণ আমরা তো জানি সাপ্লাই ক্ষেত্রে ফার্মের বৈশিষ্ট্য কী? প্রাইস বাড়বে, প্রাইস বাড়লে ফার্মের একটি ইনসেন্টিভ থাকবে আউটপুট তৈরি করতে। কিন্তু ফার্ম একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ যদি না পায়, ফার্ম কিন্তু আউটপুট তৈরি করতে পারবে না। সেটা কি?
সেটা তার অপারেটিং কস্টটা রিকভার করতে হবে। আর অপারেটিং কস্টটা যদি রিকভার না করতে পারে ফার্ম আউটপুট তৈরি করবে না। তাহলে পয়েন্ট বি অর্থাৎ এবিসির মিনিমাম পয়েন্ট থেকে মার্জিনাল কস্ট কার্ভ আমরা যেটা দেখছি বিসিডি, এটাই হচ্ছে ফার্মের সাপ্লাই কার্ভ। এই যে আমরা পয়েন্ট বিতে বলছি শাটডাউন পয়েন্ট, ফার্ম কেন শাটডাউন করবে? আমরা যদি কোনো বিপণী বিতানে যাই সেখানে অনেকগুলো দোকান দেখব, কিছু কিছু দোকানে কিন্তু দেখব শাটার বন্ধ, বাকি সব কয়টা দোকানে ব্যবসা বাণিজ্য চলছে। শাটার বন্ধ কেন? তারা তো বিক্রি করার জন্য আসছে, তাদের যা আছে তা বিক্রি করবে, তারা রেভিনিউ করবে। তা শাটারটা বন্ধ কেন? শাটারটা বন্ধ এই কারণে তার যে মিনিমাম কস্ট লাগে আউটপুট তৈরি করতে, তাতে মার্কেটে যে প্রাইসটা সে পাচ্ছে তাতে তার রেভিনিউ আদায় করতে পারছে না। রেভিনিউ যেহেতু রিকভার করতে পারছে না, ফার্ম তখন কি করবে? ফার্ম তখন বন্ধ করবে। কেন? আমরা বলেছি আজকে, সেটা হচ্ছে স্বল্প মেয়াদে বা শর্ট রানে ফার্মের ফিক্সড কস্ট থাকে। ফিক্সড কস্ট থাকে বলে ফার্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতে পারে না। ফার্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদ বা লং টার্মে সে নিতে পারে, যখন সব কিছু ফ্লেক্সিবল হয়ে যাবে। তাহলে সাপ্লাই ফাংশনকে আমরা কিভাবে লিখতে পারি? এস অফ কিউ ইজ আ ফাংশন অফ প্রাইস অফ কিউ, অর্থাৎ কিউ এর প্রাইসের সাথে কিউ এর সাপ্লাই সম্পর্কযুক্ত, এবং একটা মিনিমাম প্রাইস এটা যদি ফার্ম না পায়, ফার্ম সাপ্লাই শুরু করতে পারবে না। তাহলে একটা প্রশ্ন জাগতে পারে, এই মিনিমাম প্রাইসের কথা আমরা বললাম, কোনো ম্যাক্সিমাম আউটপুট আছে কি না? এই আউটপুটের বেশি ফার্মার তৈরি করতে পারবে না, অর্থাৎ সাপ্লাই ফাংশনের আরেকটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে। এই প্রশ্নটা আমরা আগামী পর্বে করব। সেখানে আমরা সাপ্লাই ফাংশনটা বিশদভাবে দেখার চেষ্টা করব। আজকের পর্বে আমরা দেখলাম অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্ট থেকে মার্জিনাল কস্ট কার্ভটাই হচ্ছে আমাদের ফার্মের সাপ্লাই কার্ভ। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।